আমার গুলশানের বাড়ির দুটি ফ্ল্যাটও জোরপূর্বকভাবে দখল করে রেখেছে এই ফকির আক্তারুজ্জামান। আমার বাড়িটির কাজ ডেভেলপার সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু আমি আমার নিজ দায়িত্বে নিজ অর্থায়নে বাড়িটির কাজ সম্পূর্ণ করি। ফকির আক্তারুজ্জামান 46 লক্ষ টাকা করে দুটি ফ্ল্যাটের জন্য 92 লক্ষ টাকা দেয় এবং আমাকে আশ্বস্ত করে যে বাড়ির কাজ শেষ হবার পরে আমাকে বাকি যত টাকা খরচ হয় তা পরিশোধ করে দিবে। কিন্তু আমাকে এবং আমার সন্তানকে অস্ত্রের মুখে জীবন নাশের হুমকি দিয়ে জোরপূর্বকভাবে ফ্ল্যাট দুটি দখল করে নেয়। এমনকি আর কোনো টাকা দিবে না এটাও সে সাফ জানিয়ে দেয়। পরবর্তীতে আমার বাড়িতে বারবার দখলের চেষ্টা করে, পুরো বাড়িটাই। 2021 সালে যখন আমি সোহেল আরমানকে বিয়ে করি, এর কিছুদিন পরে পুনরায় ফকির আক্তারুজ্জামানের নেতৃত্বে আমার বাড়িটি দখল করার জন্য কাউন্সিলর মফিজুল ইসলাম এবং তিতুমির কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট রিপন সহ আরও 50 থেকে 60 জন আমার বাড়িতে হামলা করে যেন আমি বাড়িতে ছেড়ে দেই। এবং বারবার আমাকে একটা কথাই বলতে থাকে তারা, যে আমাকে এবং আমার স্বামী সোহেল আরমানকে তারা মেরে ফেলবে। আমি বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করি। তখন ফকির আক্তারুজ্জামানের পক্ষ থেকে হুইপ নজরুল ইসলাম বাবু এবং শামীম ওসমান এমপি আমাকে ফোন দিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং বাড়িটি যেন আমি আক্তারুজ্জামানের নামে লিখে দেই এই ব্যাপারে বারবার হুমকি প্রদান করে। এছাড়াও ডক্টর কাজী ইর্তেজা হাসান, যে কিনা আওয়ামী লীগের একজন বড় ধরনের একজন নেতা, ডক্টর কাজী ইর্তেজা হাসানের কাছেও আমরা সাহায্যের জন্য যাই। তার কাছে সাহায্যের জন্য গেলে সে আমাকে জীবন নাশের হুমকি দেয় এবং বিভিন্নভাবে আমার কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নেয়। এমনকি আমাকে বলে যে ফকির আক্তারুজ্জামান নাকি তার বস। জীবন বাঁচাতে চাইলে আমি যেন ফকির আক্তারুজ্জামানের নামে বাড়িটি লিখে দেই এবং দেশ ছেড়ে যেন আমার পরিবার নিয়ে পালিয়ে যাই। ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার খুব কাছের লোক হওয়ায় তার বিরুদ্ধে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা সংস্থার যত জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় আমি সেই কমপ্লেইনগুলো দেই, কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি। কারণ সে হচ্ছে আওয়ামী লীগের একজন অর্থদাতা এবং অর্থ মজুতকারী। ফকির আক্তারুজ্জামান আমি ও আমার পরিবারকে বারবার জীবন নাশের হুমকি দিতে থাকে এবং বিভিন্নভাবে আমাকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখাতে থাকে। এমতো অবস্থায় আমি আমার পরিবারকে নিয়ে বাঁচার জন্য বাড়ি থেকে 3 মাসের জন্য আমার বাড়ি থেকে একরকম পালিয়ে থাকি এবং সেই সময় আমার ছেলের স্কুলে যাতায়াত বন্ধ ছিল। এখন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আসিফ নজরুল স্যার, মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সকল ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও এই আওয়ামী লীগের অর্থ মজুতকারী ও ভূমিদস্যু ফকির আক্তারুজ্জামানকে আইনের আওতায় না আনলে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশের বাইরে থেকেও বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রোপাগান্ডা চালিয়ে যাবে। ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নীল নকশাকে বাস্তবায়নের জন্য অর্থ প্রদান করে যাবে। আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, এই ফকির আক্তারুজ্জামান ও তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান এবং ডক্টর কাজী ইর্তেজা হাসান এদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফকির আক্তারুজ্জামানের সম্বন্ধে আমি তো বললাম যে উনার রাজনৈতিক পরিচালক হলো উনি আওয়ামী লীগের সাপোর্টেই সবকিছু করেন। এখানে শামীম ওসমানও আছেন এবং আমি আরেকজনের যে নাম বলেছি যে নজরুল ইসলাম বাবু, এদের সমন্বয়ে উনি ওনার সমস্ত ব্যাকআপটা, এবং আরেকজন হচ্ছিল ডক্টর কাজী ইর্তেজা হাসান। এদের হচ্ছিল পুরো একটা গ্রুপ, এরা একটা চক্র। এরা মানুষকে যখন ধরে তখন মনে করেন যে আপনার বাড়ি ঘর লুটপাট থেকে শুরু করে আপনার নগদ অর্থ যা কিছু আছে তাদের কাছে আপনি জিম্মি হয়ে যাবেন, এবং যে জিম্মিটা আমি ছিলাম। আর যেহেতু সে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার খুবই আস্থাভাজন, খুবই কাছের মানুষ, সেই জন্য তার সাথে কথা বলার মতো এবং কি তার বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিকার করার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনেকবার চেষ্টা করেছি। বাট যেহেতু সে শেখ হাসিনার আস্থাভাজন কাছের লোক, সেহেতু সেই বিষয়ে সে আমাদেরকে কোনো কথা কর্ণপাত করেনি, কথা বলার সুযোগ দেয়নি এবং কি আমাদের সাথে কোনো প্রকার দেখাও করতে চাননি।
মাহফুজুর রহমান সাহেব কি এর সাথে সম্পৃক্ত থাকতে পারে কিনা? এখন আমরা এই বিষয়টা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কারণ সে যেহেতু প্রকাশ্যে আসেনি, সে থাকতে পারে। বিষয়টা হচ্ছে গিয়ে প্রকাশ্যে যে এসেছে ফকির আখতারুজ্জামান, এবং কি যার মাধ্যমে যাদের যাদের সহযোগিতায়, যাদের আশ্রয়ে, যাদের ক্ষমতায়, যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ক্ষমতায়, এবং কি উইপ নজরুল ইসলাম বাবু, এবং কি আপনারা জানেন যে সন্ত্রাসী বাহিনী, যে সন্ত্রাস শামীম ওসমান, তার নেতৃত্বে, তার মাধ্যমে আমাদেরকে হুমকি দুমকি দিয়ে আমাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের তো দেশের বাইরে কোনো বাড়ি নেই, আমাদের তো দেশের বাইরে কোনো অর্থ নেই। আমরা কেন আমাদের এই বাংলার জমিনে, বাংলার মাটিকে ছেড়ে আমরা বিদেশে কেন যাব? আমরা এত বছর কোনো কথা বলতে পারি নাই, আমরা এখনো কোনো গণমাধ্যমে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারিনি। যখন ডক্টর কাজী ইর্তেজা হাসান, উনিও একজন আওয়ামী লীগের বড় নেতা, যখন ওনার কাছেও আমরা সহযোগিতার জন্য গেলাম যে আমাদেরকে এইভাবে আখতারুজ্জামান, ফকির আখতারুজ্জামান, তারপর নজরুল ইসলাম বাবু এবং শামীম ওসমান বিভিন্নভাবে প্রেশারাইজ করছে যে আমরা যেন পুরো বাড়িটাই এখন তারা দখল করে নিবে এবং আমার বাড়িতে এসে মারামারি। তখন উনি উল্টা কি করলো, আমাদের কাছ থেকে কিভাবে সব কথাগুলো নিয়ে তারপর আমরা জানতে পারলাম যে ডক্টর কাজী ইর্তেজা হাসান এই সম্পূর্ণ এদেরই একটা চক্র। তখন ইনি আমাকে আবার উল্টা ব্ল্যাকমেইল করে বিভিন্নভাবে মামলার ভয়ভীতি দেখিয়ে বলল যে দেখেন আপনারা আসলে এখানে আটকে গেছেন, এখান থেকে কোনোভাবে আপনার বের হওয়ার কোনো রাস্তা নাই। এমনকি ফকির আখতারুজ্জামানের সাথে এবং কি কাছের লোক, এবং কি সে অর্থ, এবং কি আওয়ামী লীগের যত অবৈধ অর্থ আছে সেই লেনদেনগুলো সে নিজে করে থাকে। এইগুলো পাচার করা, মানে এগুলোর সাথে সে সম্পৃক্ত। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা এগুলো তদন্ত করে দেখেন, তদন্ত করলে আপনাদের সত্যতাটা আপনাদের বেরিয়ে আসবে। সেই জন্য তো আজকের এই আইনের কোনো আশ্রয় আগে দিয়েছেন কিনা? আমরা গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম, ডিজিএফআই, এনএসআই, হ্যাঁ, বাংলাদেশ পুলিশ প্রধানের ওইখানে আমরা যে দিনের পর দিন ওইখানে ছিলাম। আমরা কোন সংস্থার কাছে যাইনি, কোথায় যাইনি, পিবিআই থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সংস্থা নেই যাদের কাছে আমরা সহযোগিতা চাওয়ার জন্য যাইনি। কিন্তু কোথাও থেকে তো আমরা সহযোগিতার হাত পাইনি, কোথাও থেকে আমরা এর কোনো সমাধান পাইনি। একটা সমাধান পেয়েছি, বারবার সবাই আমাদেরকে বলেছে জীবন বাঁচাতে হলে তোমরা দেশ ছেড়ে চলে যাও। এবং একটা সময় এরকমও ছিল যে আমি 3 মাস আমার বাড়িতে ছিলাম না। 3 মাস ওই সময়টুকু আমার ছেলের পড়াশোনা অনেক ড্যামেজ হয়েছে, ওই স্কুলে পর্যন্ত যেতে পারিনি। সর্বশেষ দাবিগুলো কি এখন কি চাচ্ছেন এই সরকার? আমি এখন যেটা চাচ্ছি যে এই যে আমি কথা বলতে পারছি না, মানে আমার এত খারাপ লাগছে এই যে ফকির আখতারুজ্জামান এবং তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান, ডক্টর কাজী ইর্তেজা হাসান, এদের বিষয়ে একটা কঠোর ব্যবস্থা নিতে হবে, আইনগত ব্যবস্থা। কারণ এরা হলো এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার একটা কালো হাত, এবং এই অদৃশ্য কালো হাতগুলো এখন কিন্তু বিভিন্ন জায়গায় ঝোপে ঝাড়ে লুকানো। এদের আমরা যদি এখন সামনে এসে না বলি, এখন যদি এদেরকে আটকানো না হয়, এদেরকে যদি দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আমাদের যে এই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে বিষ দাঁত, এটা থেকেই যাবে, বাংলার মাটিতে থেকে যাবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হতেই থাকব। এবং কি আমরা সেই 15 বছর শাসনের মতো আমাদেরকে আবার সেই জীবন যাপন করতে হবে। বাড়ি কি এখনো তাদের দখলে? হ্যাঁ, এখনো তাদের দখলে। সেই বাড়িটা নিয়ে আপনাদের বক্তব্য কি? যেগুলো আমি এখন আপনাদের কাছে সহযোগিতা চাই, আইনি সহযোগিতা চাচ্ছি, এবং কি তার যে অবৈধ অর্থ সেগুলো আমি চাচ্ছি যে সরকার এটাকে তদন্ত করুক। মানে এই যে আমার যে দুটো ফ্ল্যাট আখতারুজ্জামান যেভাবে এখনো দখলে নিয়ে রেখেছে, রোড নম্বর 44-এ আমার বাসা, দুটো ফ্ল্যাট সে এখনো দখলে নিয়ে রেখেছে, এটার একটা সুস্থ ব্যবস্থা হোক, আমি আইনগত একটা ব্যবস্থা চাচ্ছি। এবং এই যে আখতারুজ্জামানের যে বিভিন্নভাবে যে মানে তার এই সরকার, ফ্যাসিস্ট সরকারের যে অর্থ লেনদেন, সে যে দেশের বাইরে অর্থগুলো পাচার করে, বা তার যে এত সাম্রাজ্য, এগুলোর সম্বন্ধে তদন্ত হোক। তার যে এই সমস্ত এই সন্ত্রাসী বাহিনীরা আছে, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান এবং ডক্টর কাজী ইর্তেজা, এরা সবাই মিলেই একটা চক্র। কাউন্সিলর মফিজ, তারপর আরেকটা ছেলে হলো ছাত্রলীগের কি জানি রিপন। তো এরা হলো মানে মানুষের জীবন বিপন্ন করে তুলেছে এই এত বছরে। তো আমি এদের বিচার চাচ্ছি, আমার দাবিটা এটাই। এবং আমার ফ্ল্যাটটাও আমি চাচ্ছি যে আমাকে বুঝিয়ে দাও। যারা রয়েছেন, যাদের নাম বললেন, ডাক্তার বা যাদের নাম বললেন, তারা কি আসলে দলের কোন পদে আছে বা কোনো সরকারি চাকরির সাথে জড়িত কিনা? তারা তো আওয়ামী লীগের সাথে অবশ্যই জড়িত। ডক্টর কাজী ইর্তেজা হাসান উনি আওয়ামী লীগের বড় পদবিটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু উনি আওয়ামী লীগের একজন বড় নেতা।
এবং নজরুল ইসলাম বাবু, ওনাকে তো আপনারা সবাই চেনেন, শামীম ওসমানকেও চেনেন। তারপর হচ্ছে কাউন্সিলর যে আছেন মফিজ, উনি তো আমার বাসায় এসে ভাঙচুর করে গেছে। ওনার সাথে এসেছিল তখন কি জানি রিপন, ছাত্রলীগের রিপন, তিতুমিরের রিপন। তো এগুলো, এদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব এবং আমাকে এই আইনগত ব্যবস্থা নিতে আপনারা সহযোগিতা করেন। কারণ সত্যি কথা বলতে এখন যখন আমরা থানায় যাই, থানায় অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছি, থানায় একটা কথাই শুধু বলে যে আমাদের এখনো কার্যক্রম শুরু হয়নি, আমরা মামলা নিতে পারবো না। তো এই বিষয়গুলোতে আমরা অনেক বাধাগ্রস্ত হচ্ছি। তো আজকে এই আপনাদের সাথে এই আলোচনা সভাটার উদ্দেশ্য এটাই যে আমাদের কাজগুলো, কারণ মানে আমাদের এই কাজগুলো যেন সহজ হয়। আমার মতো কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে এরকম ছোট ছোট করে কিন্তু অনেক অনেক অধিবেশন হচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে না আমাদের আত্মচিৎকার, আমরা এতদিন এই কথাগুলো বলতে পারিনি। তো আমার এটা একটা ন্যায্য অধিকার যে আমি আমার ফ্ল্যাট দুটাকে বুঝে পেতে চাই। তো এটাও আমার একটা ন্যায্য অধিকার, এটা যেন আমি বুঝে পাই। এবং আমার কাছ থেকে যে এতভাবে আমাকে ভয় দেখিয়ে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমার স্বামীকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, নাহলে আমরা বাঁচবো না, এইভাবে করে যে আমার কাছ থেকে অনেকভাবে টাকা আত্মসাৎ করা হয়েছে, ফোনে লোকজন এসে হুমকি দিয়েছে। তো এগুলোরও তো বিচার দরকার। এখন পর্যন্ত কি আপনারা হুমকি পাচ্ছেন? এই ধরনের হুমকি আসতেছে কি? এখনো হুমকি আসতেছে? এখনো হুমকি আসে। আমার হাজবেন্ডকে 5ই আগস্টের আগে আসছে, 5ই আগস্টের আগেও আসছে, 5ই আগস্টের পরেও আসছে, যে যেন আমরা বাড়াবাড়ি না করি, আমরা যেন মুখ না খুলি, আমরা যেন এগুলো নিয়ে কথা না বলি। কারণ আমি 5ই আগস্টে আমি একটা আমার পেজে আমি একটা মানে একটা ইন্টারভিউর মতো দিয়েছিলাম যে আমার সাথে তখন থেকে আমাদের কাছে হুমকি আসছে যে আমি যেন এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। এখনো আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার উনি আসবেন, দেশে ফিরে আসবেন শেখ হাসিনা, এবং আবারও তাদের প্রোপাগান্ডা শুরু হয়ে যাবে এবং তারা আবার আগের মতো মানুষের উপরে জুলুম করবে, এরকম ভয়ভীতি আমাদের দেখানো হয়েছে। এই বাড়িটা যদি ফিরে পেতে চান, আপনাদের দুটো ফ্ল্যাট, জীবন নাশের তো হুমকি আসতে পারে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের কাছে কি দাবি, এটা লাস্ট এটা বলুন। আমি বিনীতভাবে এটাই অনুরোধ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন প্রধান, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসিফ নজরুল স্যার এবং মোহাম্মদ নাহিদ ইসলাম, সকল ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের এই যে যারা এরকম এই স্বার্থবাদী যে মহলগুলো এখনো আছে, তাদের হাত থেকে আমরা মানে পরিত্রাণ চাচ্ছি এবং নিরাপত্তাও চাচ্ছি। কারণ এরা মানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে চলে গেলেও তার এই বিষ দাঁতগুলাকে রেখে গেছে। আচ্ছা, আপনাদের ফ্ল্যাটগুলো কিনা বা কার কাছ থেকে কিনেছেন? বা এই ফ্ল্যাটটা আমার এই বিল্ডিংটা ডেভেলপার্সকে বানাতে দিয়েছিলাম, কিন্তু ডেভেলপার্স বিল্ডিংটা কাজ সম্পূর্ণ করতে পারেনি এবং 2 বছর আমার বিল্ডিংয়ের কাজ বন্ধ ছিল। তারপর আমাকে এটা হ্যান্ড ওভার করে দেয়। হ্যান্ড ওভার করে দেওয়ার পরে আমি আমার নিজস্ব অর্থায়নে বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করি। তখন এই ফকির আখতারুজ্জামান 2টা ফ্ল্যাটের পারপাসে আমাকে এই যে 46 লাখ টাকা করে 92 লক্ষ টাকা দেয় এবং আমাকে এটাও বলে যে আপনি বাড়ির কাজ শেষ করেন, বাড়ির কাজ সম্পূর্ণ খরচটা হওয়ার পরে আমাকে এটা জানাবেন, আমি এই খরচটা আপনাকে দিয়ে দিব আমার ভাগে যেভাবে আসে। কিন্তু পরবর্তীতে এরা মানে তখন আমার ওর সাথে পরিচয় হয়নি, আর মাহফুজুর রহমানের সাথে আমি তখন আলাদা থাকছি। তো ওই সময় তখন আমার বাসায় আমি এবং আমার ছেলেটাও তখন ছোট। তো আমার কিছু লোকজন, কাজের লোকজন এরকমই ছিল, খুব বেশি বাসায় লোকজন ছিল না। তখন তারা আমাকে একদম জিম্মি করে, অস্ত্রের মুখে জিম্মি করে তারা আমার কাছ থেকে এই ফ্ল্যাটটা বুঝে নেয় এবং পরবর্তীতে আমাকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে না, আপনাকে আর কোনো এই ফ্ল্যাট পারপাসে কোনো টাকা তো চাবেনই না, উল্টা আমাকে আরো প্রেশারের উপরে রাখে যে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। একটা বিষয় হচ্ছে আমাদের তো হিসাব করতেই দেয়নি, মানে হিসাব করবে কি আমার বাড়ি মানে নিয়ে এখানে একটা ডিটেইল হিসাবে, কারণ বিষয়টা হচ্ছিল যে বিল্ডিংটা একদমই কনস্ট্রাকশন ছিল না, আমি এগুলাকে কমপ্লিট করেছি। এখানে অনেক খরচের বিষয় আছে, যেই খরচগুলো হিসাব করে আমাকে নেট একটা, তারপরেও আমি একটা তুলনামূলকভাবে আইডিয়া দিতে পারি যে
10-11 কোটি টাকার মধ্যে হবে এক একটা ফ্লোর 4,500 স্কোয়ার ফিটের। তো এই ফ্লোরগুলো তারা দখল করে আছে এবং এখনো দখল করে আছে, তাদের লোকজন এখনো ওখানে দখল করে আছে। আপনারা যদি যান ওখানে আপনারা গেলে দেখতে পাবেন। একটা বিষয় হচ্ছে ফ্ল্যাট যেটা কি মাহফুজুর রহমান আপনাদেরকে দিয়েছিলেন? না, এই জমিটা আমার নিজের অর্থায়নে কেনা। জমিটার উপরে ডেভেলপার্স বিল্ডিংটা করার কথা ছিল এবং যে কোনো কারণে ডেভেলপার্স ফল করে, তখন বিল্ডিংটা কমপ্লিট হয় না। তখন আমি ডেভেলপার্সের কাছ থেকে আবার কাজটা বুঝে নিই। কাজটা বুঝে আমার নিজস্ব অর্থায়নে আমি আমার এই বিল্ডিংটা কমপ্লিট করি। আপনি যারা সামনে এসেছে তাদের নাম বলেছেন, সরাসরি এটার সাথে মাহফুজুর রহমান যুক্ত কিনা এটা আপনার মনে হয় কিনা? দেখেন, একটা জিনিস কি কোনো কিছু আপনি একদম খুব শিওর না হয়ে মানে একটা এরকম একটা বিষয় যেমন যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই প্রত্যেকটা বিষয় আমার সাথে মানে একটা লাইন আপনি এখানে বাদ দিতে পারবেন না। আমি প্রতিটা লাইন আমার জীবনে যা যা ঘটে গেছে এই কয় বছরে, আমি শুধু আমার এই কয় বছরের হিস্ট্রি আমি একটা পাতায় লিখে নিয়ে আসছি। এখানে যা যেই কয়টা মানুষের নাম আমি উল্লেখ করেছি আমি সজ্ঞানে উল্লেখ করেছি। এখানে কাউকে মানে ফাঁসিয়ে দেওয়ার জন্য বা এরকম কিছু না। এই মানুষগুলো আমাকে আমার লাইফটাকে শেষ করে দেওয়ার জন্য এমনও আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সুসাইড করব। এনারা তো সামনে এসেছে, এনাদেরকে চিনি, এনাদের পিছনে কেউ রয়েছে কিনা? পিছনে থাকতে পারে, এটা টোটালি এখন আপনাদের উপর নির্ভর করে। কারণ আপনারা সাংবাদিক ভাইরা চাইলে অনেক কিছুই তদন্ত সূত্রে বের করতে পারেন। এটা এখন বাকিটা আপনাদের উপর। আপনারা এটা তদন্ত করে দেখেন কার সাথে কার লিয়াজু, কার সাথে কার লিঙ্ক, এটা তো আমি বলতে পারবো না। আমার সামনে যারা এসেছে আমি তাদের কথা বলছি। Okay, yes, thank you.